ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। রিট জনস্বার্থে নয়, রাজনৈতিক বলেছেন আইনজীবীরা। আদালতের রায়ের পর বিএনপি নেতাকর্মীদের উল্লাস। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে বলেছেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। যান চলাচল বন্ধ, অসহনীয় ভোগান্তি। বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। সেই রিটের উপর দুদিনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে। তবে সে মামলার ধরন ভিন্ন, পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই। ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। পরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই আদেশের ফলে ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল ২৭ মার্চ বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আদালতের রায়ের পর উল্লাস করছেন বিএনপি নেতাকর্মীরা। তবে দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় অবস্থান করার ঘোষণা দিয়েছেন তারা। মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে। গালমান শফির রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে ঢাকাবাসী। বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা কাকরাইলে অবস্থান নেন। সারা রাত তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে তারা মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচি থেকে সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ঢাকাবাসী। অনিত বিলম্বে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করে জনগণের কাতারে এসে রাজনীতি করতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আদালতে হাজির হয় সন্তোষ প্রকাশ করেন তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকাবাসীর। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কাকরাইলে রয়েছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি জানি যে আদালতের আদেশ তো ইতোমধ্যে চলে এসেছে, তো এখন বিএনপি নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি বা তারা কি বলতে চাইছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হাইকোর্টের রিট খারিজ হয়ে যাওয়ার পর, অর্থাৎ ইশরাক হোসেনের শপথ গ্রহণে না করার একটি নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল, সেই রিট যখন খারিজ করে দেন হাইকোর্ট এবং সেই খারিজ করে দেওয়ার ফলে ইশরাক হোসেনের পক্ষেই আসলে রায়টি আসে বা ইশরাক হোসেনের শপথ গ্রহণের ক্ষেত্রে এখন আর কোনো আইনগত কোনো বাধা বা প্রতিবন্ধকতা এখন আর নেই। যেই কারণে এই খবরটি যখন এই যে কাকরাইল মৎস্য ভবনে এলাকায় যখন ছড়িয়ে পড়ে, তখন এখানে বিজয় উল্লাস করা হয় এবং সেই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এখানে যারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন গেল কয়েকদিন ধরে লাগাতার, এবং গতকাল থেকে সারা রাত এবং সকালেও বৃষ্টি উপেক্ষা করে যারা এখানে সমবেত হয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে, তারা যেটি দাবি করছেন যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, সেটি এখন হাইকোর্ট থেকেও এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। এখন ইশরাক হোসেনের মেয়র ঘোষণা করা যেই ট্রাইব্যুনালের আদেশ, নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন, একই সাথে হাইকোর্টের যেই রিট খারিজ হয়ে যাওয়ার পরে ইশরাক হোসেনের পক্ষেই যেই এখন আইনগতভাবে মেয়র পদে শপথের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণ এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি যেমনি তারা জানাচ্ছেন। একই সাথে এই প্রজ্ঞাপন হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় যে প্রতিবন্ধকতা তৈরি করেছিল শপথের ক্ষেত্রে, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ দুজন ছাত্র উপদেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তাদের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন, এখন আর শুধু ইশরাক হোসেনের শপথ গ্রহণ বা মেয়র পদই শুধু তাদের দাবি না, এখন তাদের দাবিটি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যে উপদেষ্টারা আছেন যারা ইশরাক হোসেনের শপথ গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন, তাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবিটি জানাচ্ছেন। এবং সেই বাস্তবতায় আজকে সকাল থেকেও, অর্থাৎ যেই হাইকোর্টের আদেশটি হওয়ার পর থেকে এখানে যারা বিজয় উল্লাস করছেন, তারা এখানে আজকে যেটি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা এই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে জনগণের যে বিজয়, জনগণের যেই ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই সংগ্রাম, যে আন্দোলন করছেন সবাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই দাবিটি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সর্বাত্মক সমর্থন জানাতে চায়, তারা কোনো আন্দোলনে যেতে চান না। এটি আসলে এখানে ইশরাক হোসেনের সমর্থকরা তারা সেই কথাটি বলছেন। ত্রিনা, অনেক ধন্যবাদ আপনাকে। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি প্রতিক্রিয়ায় বলেন, উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে, এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আশা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে তারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তুলবার চেষ্টা করবেন। রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমানের রাজনৈতিক বিশ্বস্ততা নষ্ট করার জন্য দুরভিসন্ধিমূলক এই বক্তব্য দিয়ে তিনি দেশি বিদেশি কারো স্বার্থ রক্ষা করছেন বলে অভিযোগ তার। ফ্যাসিবাদের ১.৫ দশক খলিলুর রহমান কোথায় ছিলেন, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল সেই প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। এই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি আদায়ে বৃষ্টি উপেক্ষা করে সকাল 10:30টায় তারা অবস্থান নেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেয়। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত আছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, শাহবাগে আছেন, কি অবস্থা? ছাত্রদলের যে কর্মসূচি এখনো কি সেটি চলছে কিনা, সেখানকার কি অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু সকাল থেকে সেই সকাল 10টা থেকে কিন্তু এই শাহবাগ চত্বরে এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ যে সকল ইউনিটের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছন সাইডটা, এখানে কিন্তু আসলে এই যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যত দ্রুত সম্ভব যে সাম্য হত্যার ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করুন। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু এরই মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু ছাত্রদলের যে নীতি নির্ধারক বা যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বারবার বলছে যে এই ঘটনায় প্রকৃত দোষী যারা তাদের কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো এই একটা বিষয় কিন্তু তারা বারবার বলছে এবং সকাল থেকেই কিন্তু আসলে সকাল 10টায় থেকে কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রকৃত দোষীদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান নেবে। পাশাপাশি জানেন যে ক্যাম্পাসের যে 5 আগস্টের পরবর্তীতে ছাত্রদলের যে 2 জন নিহত হয়েছে, এই ঘটনায় কিন্তু আসলে মূলত তারা এখন পর্যন্ত সোচ্চার এবং তারা বলছে যে প্রক্টর এবং ভিসির পদত্যাগ চাচ্ছে। পাশাপাশি যে শিক্ষার্থীদের যে নিরাপদ পরিবেশ দরকার ক্যাম্পাসে, সেই পরিবেশ কিন্তু আসলে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এই জন্যই কিন্তু আসলে তারা শিক্ষার্থীদের সাথে সংগতি জানিয়েছে এবং বলছে যে সাধারণ শিক্ষার্থীরাও তাদের এই আন্দোলনে যারা যোগদান করে এবং তাদের প্রতি সংগতি জানায়। কারণ এই আন্দোলনটা আসলে শুধু সৌম্য হত্যাকাণ্ডের আন্দোলন না, এটা ক্যাম্পাসের নিরাপত্তা পরিবেশ সমস্ত কিছু বিরাজমান রাখার জন্য আসলে আন্দোলনটা চালিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ রাব্বি আপনাকে। বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এই কথা বলে সংস্থাটি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিমত, দেশে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, চলতি মাসের 12 তারিখ সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার।
পতনের বৃত্ত থেকে বের হবার চেষ্টায় সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে। বৃহস্পতিবার সূচক বৃদ্ধির প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে। সকাল 10:30টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 21 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 4,823 পয়েন্টে। এরপরই সূচক কিছুটা নিম্নমুখী হয়, তবে পতনের ধারা অব্যাহত থাকেনি। আবারও সূচক ওঠানামা শুরু হয়, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ 4 দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে এনবিআর কার্যালয়ে এই অসহযোগ কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচি অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল 3টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। এছাড়া আগামী 24 এবং 25 মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স ও কাস্টমস বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মানিকগঞ্জে সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর ও ভাঙচুরের 2টি আলাদা মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বেলা 11:30টার দিকে শিল্পী মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে আদালতে নেওয়া হয়। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দদল এলাকার হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দদল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। পরে গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন হরিরামপুর থানায়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং আরেকজন নারী। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সব সড়ক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। অনুষ্ঠানের আগে জাদুঘরের বাইরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। আটক অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছিল। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। রিট জনস্বার্থে নয়, রাজনৈতিক বলেছেন আইনজীবীরা। আদালতের রায়ের পর বিএনপি নেতাকর্মীদের উল্লাস। 2 উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে বলেছেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। যান চলাচল বন্ধ, ভোগান্তি। বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।